স্বাগত ডিবিসি দেশের সংবাদে, সাথে আছি ইরশাদ জাহান। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার খবরের বিস্তারিত। কুষ্টিয়া শহরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত শহরের কালী শঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চলে। স্থানীয়রা জানান, ভোর ৫টার কিছু সময় পর বাড়ির সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ থেকে ৬টি গাড়ি আসে। ২০ থেকে ৩০ জন সদস্য বাড়ির দোতলা ও তিনতলায় ওঠেন। মেসের সব বাসিন্দাকে দ্বিতীয় তলার একটি ও তৃতীয় তলার একটি কক্ষে রাখেন। প্রায় ৩ ঘন্টা ধরে সেখানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে দুজনকে আটক করে গাড়িতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের পর দুজনকে ঢাকায় আনার কথা রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্বিতীয় দফায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীনের বিপুল ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত থেকে শুরু হয় অভিযানটি, এখনও চলছে। এর আগে গত 18ই মে প্রথম দফায় নগরের নয়াহাট এলাকায় রিংভো অ্যাপারেলস পোশাক কারখানা থেকে 20,300 পিস ইউনিফর্ম উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পোশাক কারখানার মালিক শাহিদুল ইসলাম ও অর্ডারদাতা গোলাম আজম ও নিয়াজ হায়দারকে গ্রেপ্তার করে পুলিশ। চলতি বছরের মার্চে কেএনএফের সদস্য মংহলাসিন মার্মা গ্রময়ের মাধ্যমে ইউনিফর্মগুলো অর্ডার দেওয়া হয়েছিল। 30,000-এর বেশি ইউনিফর্ম তৈরির জন্য নেওয়া হয়েছিল 2 কোটি টাকা। তবে মংহলাসিন মার্মা গ্রমংকে এখনও আটক করতে পারেনি পুলিশ। ভারত থেকে পুশিন ঘটনা থামছে না। প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে নারী শিশু সহ ভারতে আটকদের। এরই ধারাবাহিকতায় সকালে সাতক্ষীরা মেহেরপুর সীমান্ত দিয়ে 53 বাংলাদেশিকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। এদিকে কুড়িগ্রামে 14 জনকে পুশিন করার সময় বাধা দেয় বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি। অন্যদিকে ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন চালাচ্ছে ভারত। মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রামে সীমান্তের কাঁটাতারের গেট খুলে 15 শিশুসহ 30 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে পাঠায়। আটকরা জানায়, কাজের খোঁজে তারা বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করে। সিআইডির গাড়ি যায়, পুলিশের গাড়ি যায়, যা চেক করে মানে বাংলাদেশি লোক আছে নাকি। আমার কাজ করা অবস্থায় আমাদেরকে সিআইডি তুলে এনে দিল্লি আনার পরে ওইটা নিয়ে এনেছে হাওড়া। ভোরবেলা আটক করে মুজিবনগর থানা হস্তান্তর করার পরে আমরা এটা যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের বাড়ি কোথায়, কিভাবে তারা ভারতে গিয়েছিল এ বিষয়ে এখনো জানা যায়নি। এদিকে কুড়িগ্রামের রৌমারীর বড়ইবাড়ির সীমান্তে 14 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। পুশিনের চেষ্টা করা সবাই ভারতের বান্দরবান জেলার বাসিন্দা। আমার স্টেট হইল আসাম। এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো, হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো নামার হলো এলো এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না। আমার লগে সাথী ভাই 14 জন মিলে আইনটা পার করে দিচ্ছে। বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। রাজশাহীতে একটি অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুশিনের সংখ্যা বাড়লেও সীমান্তে নিরাপত্তার অভাব নেই। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। আল্লাহ দিলে চলতি মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে 450-র বেশি লোককে পুশিন করেছে ভারত। শেখনিকার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখেছেন শিক্ষকরা। সকাল থেকে সিলেট নগরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ঢিলেঢালা ভাব। শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। সহকারী শিক্ষকরা স্কুলে গেলেও পুরোপুরি হচ্ছে না শ্রেণী কার্যক্রম। অনেকে প্রতীকী কর্মবিরতি পালন করছেন, তবে অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আংশিক শ্রেণী কার্যক্রম চলছে। খুলনায় শিক্ষকদের কর্মসূচি চললেও পাঠদান করছেন কর্মবিরতিতে থাকা শিক্ষকরা। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবিতে 5ই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের 7 দফা দাবি আদায়ে টানা 7ম দিনের মতো চলছে ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জ জেলার প্রায় 10 লাখ গ্রাহক এবং
ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো। ভুক্তভোগী গ্রাহকরা জানান, ধর্মঘটে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। তবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, গ্রাহক সেবা নিশ্চিতে তাদের জরুরি সেবা কার্যক্রম চালু আছে। এর আগে গত 21শে মে থেকে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরণ সহ 7 দফা দাবি আদায়ে এই ধর্মঘট শুরু হয়। আপন 2 ভাইয়ের বয়সের পার্থক্য 3 দিন। আবার এক দম্পতি 1 মাসে জন্ম দিয়েছেন 12 সন্তান। শুনতে বিস্ময়কর হলেও জন্ম নিবন্ধন সনদে মিলেছে এই তথ্য। গাইবান্ধার খোলাহাটি ও দামোদপুর ইউনিয়ন পরিষদ থেকে জালিয়াতি করে দেয়া হয়েছে অনেক ভুয়া সনদ। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য। যদিও টার্গেট পূরণ করার মতো খোঁড়া যুক্তি দেখিয়েছেন ইউপি সচিব। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ থেকে গেল ফেব্রুয়ারি জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয় 2 ভাই হোসেন মিয়া ও হাসান মিয়াকে। মা বাবার নাম বলা হয় আমেনা বেগম ও আফসার আলী। তবে এটি ভুয়া সনদ তা ধরা পড়ে জন্ম তারিখে, কেননা 2 সহোদরের বয়সের পার্থক্য মাত্র 3 দিন। শুধু ভুয়া জন্ম সনদই না, সংখ্যা কমিয়ে উপজেলায় দেয়া হচ্ছে মিথ্যা প্রতিবেদন। চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে 429টি জন্ম নিবন্ধনের তথ্য দিয়েছে ইউনিয়ন পরিষদ। তবে সার্ভারের তথ্য বলছে সনদ দেওয়া হয়েছে 1334টি। অনেক বাচ্চার পিতা আছে যারা নিবন্ধনই করে না, যে বাচ্চার বয়স কমে দিয়ে হয়তো কোনো এক সময় আসি নিবন্ধন করবে, টিকা কার্ড চেঞ্জ করবে, অন্য কিছু করবে, করিয়ে তার সুযোগটা নেবে। সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকেও দেয়া হয়েছে ভুয়া জন্ম সনদ। শুধু গত বছরের মে মাসে নিবন্ধনের তথ্য বলছে, রুমি বাদশাহ নামে এক দম্পতিকে বাবা মা পরিচয় দিয়ে জন্ম সনদ দেয়া হয় 12 জনকে। এমন ঘটনায় খোঁড়া যুক্তি ইউপি সচিবের। মাসের শেষ তারিখ হলে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। আমাদের উপরে 52টা টার্গেট মাসে। অনেক সময় দেখা যায় যে কি অনেকে আবেদন করে, আমরা ওইরকম আবেদন পাইলে আমরা সাথে সাথে রিসিভ করি আমরা সাধারণত সব পরিষদে। জালিয়াতি করে এসব জন্ম নিবন্ধন সনদ রোহিঙ্গা ও বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া হচ্ছে এমন শঙ্কায় স্থানীয়রা। 3 দিন আগে একজনের জন্ম, 3 দিন পরে আরেকজনের জন্ম, তো এটা কিভাবে সম্ভব? এটা আমাদের দেশের জন্য যেমন ক্ষতিকর, আন্তর্জাতিক পর্যায়ে এই লোকগুলি দেশের বাইরে যায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সদর উপজেলার আরেকটি ইউনিয়ন সম্পর্কে যে অভিযোগটি আমরা পেলাম, সেটি আমরা অবগত ছিলাম না। এই বিষয়ে আমরা বিধি মোতাবেক তদন্ত করে দেখব, যদি কোনো অনিয়ম হয়ে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া জন্ম নিবন্ধন সনদ বাতিলের পাশাপাশি জালিয়াতিতে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলার নিয়মিত হাজিরা শেষে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিন ও হরিরামপুরে নাশকতা মামলায় আরও 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুপুরে মমতাজ বেগমকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে তিনি এই আদেশ দেন। এর আগে সকালে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কড়া পুলিশি পাহারা ছিল। 2013 সালে হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দদল এলাকায় হরতাল সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। প্রায় 1 যুগ পর চলতি বছরের 25শে অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এছাড়া হরিরামপুরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে আরও একটি নাশকতার মামলা রয়েছে মমতাজের বিরুদ্ধে। সরকারি সংস্থার পাশাপাশি চট্টগ্রামে খাল পুনঃখননে নেমেছে বড় 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। জনগণের ভোগান্তি লাঘবে এই উদ্যোগ বলছে জামায়াত, আর বিএনপি বলছে এটি তাদের রাজনীতির অংশ। সামান্য বৃষ্টিতেই হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রাম। দীর্ঘদিন ধরে নগরবাসীর ভোগান্তির অন্যতম বড় কারণ এই জলাবদ্ধতা, যা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্প চললেও মুক্তি মিলছে না। এদিকে নগরীতে দলীয় বৃত্তের বাইরে এসে খাল পুনঃখননে নেমেছে বিএনপি ও জামায়াত ইসলামী। প্রথমে নগরীর গুরুত্বপূর্ণ বীরজা খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু করে জামায়াত। নিজস্ব অর্থায়ন ও কর্মী সমর্থকদের স্বেচ্ছাশ্রমে এই উদ্যোগ নেয় দলটি।
উপদেষ্টা মহোদয়ের সামনে বলেছি যে ভাই আমার কোনো টাকা লাগবে না, আমাদের জনশক্তি, আমাদের জামাত ইসলামের কর্মী ভাইরা স্বেচ্ছাশ্রমে সেই রকম একটি কঠিন খাল কর্মসূচি খনন করার জন্য আমরা গ্রহণ করেছি। প্রায় কাছাকাছি সময়ে নাজির খাল ও কালিরছড়া খাল খননের উদ্যোগ নেয় বিএনপি। প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে নিজেদের কর্মীদের নিয়ে এই কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে তারা। আমরা যেহেতু বিএনপি একটা জনগণের দল, জনগণের ভালোবাসা আমাদের অর্জন করতে গেলে জনগণের জন্য কাজ করতে হবে। আমরা কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে আমরা অনুসরণ করতেছি, ওনার কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করছি। কেউ কেউ বলছেন ভোটারদের আকৃষ্ট করতে একই রকম কর্মসূচি চালাচ্ছে রাজনৈতিক দল দুটি, যদিও বিএনপি নেতারা বলছেন এটি তাদের রাজনীতির অংশ। খাল খনন কর্মসূচি হচ্ছে বিএনপির রাজনীতি একটি অন্যতম অধ্যায়, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শুরু করেছিলেন। খালের দুপাশে যারা বসবাস করে তাদের দৈনন্দিন স্বাস্থ্য, জীবিকা সবকিছু কিন্তু অনেকটা এখানে নির্ভর করছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা নিরসনে প্রায় 14,000 কোটি টাকার 4টি প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টার নির্দেশে কাজ করছে উচ্চ পর্যায়ের একটি টিম। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সাভারের কোটবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকালে কোটবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত স্বজনরা জানান রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি দুর্জয়। পরে স্থানীয়রা বাসার অদূরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ অনুসন্ধান ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।